এটা হচ্ছে আমাদের এখন সেকেন্ড উদ্দীপক, অর্থাৎ আমরা প্রথম উদ্দীপকটা অলরেডি কি করছি, সলভ করছি, তাই না? এখন আমরা দেখবো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় এই ম্যাথ দুইটা কিভাবে করে ফেলা যায়। তাহলে প্রথম দেখো সিকিউ 2 নাম্বারটা দেখো, এখানেও সেম দুইটা গাড়ি বিপরীত দিক থেকে আসতেছে, একটা গাড়ি এ যেটা এই বরাবর গতিশীল, একটা গাড়ি বি যেটা বিপরীত দিক থেকে গতিশীল, এবং দুইটা বস্তুরই কি দেওয়া আছে, ভর দেওয়া আছে, একটা 500 কেজি আর একটা কত 300 কেজি। তাহলে বস্তু দুটি সংঘর্ষের পর বিপরীত দিকে ছিটকে গেল, এখানে একটু পরিবর্তন আসছে। প্রথম উদ্দীপক যেটা তোমরা সলভ করছো এখানে, এই প্রথম উদ্দীপকে কিন্তু কি করে নাই, বিপরীত দিকে অর্থাৎ মিলিত বেগ ছিল, বাট এখানে এখন কনসেপ্টটা কি না, মিলিত বেগ না, এখানে শেষ বেগটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, যেহেতু বিপরীত দিকে ছিটকে গেছে, বিপরীত দিকে তার সমান পরিমাণ মিলিত বেগ নিয়ে যাইতেও পারে, নাও যেতে পারে, বাট এখানে যেহেতু মিলিত বেগ বলা নাই, তাহলে বুঝতে হবে যে এখানে বেগটা কি হবে, ভিন্ন ভিন্ন হবে, মানে শেষ বেগটা আলাদা আলাদা হবে। তাহলে প্রথম প্রশ্ন, সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা। অলরেডি কিন্তু এই প্রশ্নটা আমরা এখানে সলভ করছিলাম যে সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে কিনা, বাট এখানে আমাদের জন্য একটু সহজ ছিল, কারণ বেগগুলো দেওয়া ছিল, আদি বেগ দেওয়া ছিল, শেষ বেগও দেওয়া ছিল। এখানে আদি বেগ দেওয়া আছে কিন্তু কি দেওয়া নাই, শেষ বেগ দেওয়া নাই। এই জন্য এই ম্যাথটা তোমাকে কি আগে প্রথমে শেষ বেগ বের করতে হবে। অর্থাৎ তুমি যদি সিকিউ টুর 1 নম্বর ম্যাথটা করো, এখন প্রথম কাজ হচ্ছে এখান থেকে কি করা, শেষ বেগ বের করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেষ বেগ যখন আলাদা আলাদা করে বের করতে হয় তখন কিন্তু আমাদের ফর্মুলা কি, এই যে ভি এ ইকুয়াল টু সূত্র কি ছিল, নিচে হচ্ছে m1 প্লাস m2, আর উপরে কি হবে ভি এ, তাহলে এটা এম, আমরা এ টু এ ওয়ান আর টু না দিই, এম এ এম বি এভাবে দিই, যেটা বি বস্তু, তাহলে এম এ মাইনাস কি হবে এম বি ইন্টু ইউ এ, ঠিক আছে, প্লাস টু, এরপর এখান থেকে কি হবে 2mb এবং ইউবি। এই এটা ছিল মোটামুটি আমাদের সূত্র, অর্থাৎ আলাদা করে কি করা, শেষ বেগ নির্ণয় করা। বুঝতে পারছি? আলাদা করে যদি আমরা শেষ বেগ বের করতে যাই তখন আমরা কি করব, এভাবে আলাদা করে হিসাব করব। তাহলে এখন আসো ভি এ, এখন আমরা মান বসাই দিই। মান কত বসাবো, এম এ প্লাস এম বি, এটা কত কত বসবে, একটা হলো 500 কেজি, একটা হলো কত 300 কেজি, 500 প্লাস 300। এরপরে হচ্ছে এম এ, এই যে দেখো এখানে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তু কি ভরটা বিয়োগ যাবে, তাহলে 500 মাইনাস কি 300 ইন্টু প্রথম বস্তুর কি আদিবেগ ইউ এ, প্রথম বস্তুর আদিবেগ, তাহলে প্রথম বস্তুর আদিবেগ কত 50, এই যে 50 বসছে 50 প্লাস, এখন আসো টু, একটু জায়গা তো সংকুলন হচ্ছে না, আমি আচ্ছা আশা করি বুঝবো, আমি জাস্ট উপরে লিখবো এম ভি, এখন কত দ্বিতীয় বস্তু কত 300, তাহলে 300, এই যে 300 ইন্টু, এই যে আমি উপরে লিখতেছি কেমন এই পার্টটা, এখানে যেটা গুণাকার আমি ইউভির মানটা। এখন দেখো এই বেসিকটা কিন্তু আমরা অলরেডি শিখছি যে দুইটা গাড়ি যদি বিপরীত দিক থেকে গতিশীল হয়, একজনের বেগকে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। অর্থাৎ তুমি যেহেতু আমরা, অর্থাৎ এখানে এই যে 50, এটাকে আমরা যেহেতু প্লাস কাউন্ট করছি, তাহলে এটাকে আমরা কি কাউন্ট করবো এখন, মাইনাস কাউন্ট করবো, তাহলে এটা কত -100, কত কাউন্ট হবে এখন -100। তাহলে ভিএ এখন ভ্যালু কত আসে আমাদের, এটা হলো 800, তাহলে এখানে কত 200 ইন্টু 50, আর এটা কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে সবগুলো যদি একসাথে গুণ করে দেয় 2 ইন্টু 300 ইন্টু কত 100, কত আসে 60,000, 60,000, চারটা শূন্য না, হ্যাঁ চারটা শূন্য। তাহলে এখন ভিএ যদি আমরা একসাথে হিসাব করি আমাদের কত আসবে ভ্যালু, 200 মাল্টিপ্লাইড বাই 50 মাইনাস আনসার ডিভাইডেড বাই 800, আমাদের ভ্যালু আসে হচ্ছে 62.5 মাইনাস 62.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ বস্তুর বেগটা নেগেটিভে আসছে। ঠিক আছে, এ বস্তুর বেগটা কিসে আসছে, নেগেটিভে আসছে। তাহলে এখানে 60,000, এখানে তো আরো কম হবে তাই না, এখানে কত 10,000 হবে, তাহলে এটা মাইনাস আসছে। এবার একইভাবে কি করবো বি বস্তু। আচ্ছা আরেকটা বিষয় বলি, এই যে সূত্রটা লিখলাম, হ্যাঁ অনেক বাচ্চারা যে এত বড় সূত্রটা মনে রাখা অনেক কঠিন হয়ে যায় তাই না। এখন এই সূত্রটা মনে কেমনে রাখবো, এখানে কিন্তু একটা শর্টকাট বিষয় আছে, তুমি যদি একটু খেয়াল করো, এটা তুমি একটা মানে ট্রিকে বিষয় দিয়ে মনে রাখতে পারবা। যেমন আমি যদি আমি একটু আগে মানে পরের সূত্রটা লিখি, যেমন বি বস্তুর বেগ যখন তুমি বের করো, আমি একটু লিখি, তাহলে আমি যখন লিখবো যে বিভি, তাহলে নিচে কি হবে দেখো, আমি একটু লিখতেছি এম এ প্লাস এম বি, উপরে কি হবে এম বি মাইনাস এম এ, এটা বড় হাতের, ইন্টু ইউবি প্লাস 2 ইন্টু এম এ ইউএ। দেখো এবার তোমাকে আমি একটা বিষয় দেখাই দিই, একটু মনে রাখলে তুমি এই জিনিসটা খুব সুন্দর মতো মনে রাখতে পারবা। বিষয়টা হচ্ছে
তুমি আলাদা আলাদা যখন শেষ বেগ বের করবা, অর্থাৎ এই সূত্রটা যখন অ্যাপ্লাই করবা, দেখো হরের অংশ নিচে যেটা আছে এটা সেম। তুমি প্রথম বস্তুর বেগ বের করো, দ্বিতীয় বস্তুর বেগ বের করো, নিচে কিন্তু সবসময় কি বসবে, বস্তু দুইটার ভরের যোগফল বসবে। তাহলে নিচের অংশ নিয়ে তোমার আর কি করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। এখানেও বস্তু দুইটার ভরের যোগফল, এখানেও বস্তু দুইটার কি ভরের যোগফল। তাহলে এই জায়গায় কোনো পরিবর্তন নাই। তাহলে পরিবর্তনটা কোথায় হয়েছে, উপরে। এবার তোমাকে আমি একটু পরিবর্তনটা বুঝাই। তুমি যখন প্রথম বস্তুর বেগ বের করবা, প্রথম বস্তু বা এ বস্তু যখন করবা, তখন ওই বস্তুর ভর থেকে আরেকটা বস্তুর ভর ওটা বাদ দিবা। আমরা এ বস্তুর বেগ বের করতেছি, এই জন্য দেখো এ বস্তুর ভর থেকে বি বস্তুর ভর কি দিছি, বাদ দিছি। দেখছো, এম এ মাইনাস এম বি। যদি আমরা ভি ওয়ান বের করতাম, তাহলে 1 নং বস্তু থেকে এটাকে আমরা লিখতাম কি এম ওয়ান মাইনাস এম টু। 1 নং বস্তুর ভর থেকে 2 নং বস্তুর ভর বাদ। তাই এখানে মনে রাখতে হবে উপরে এই যে মাইনাসটা এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। দেখছো, তুমি যখন বি বস্তুর বেগ বের করতেছো এম ভি মাইনাস এম এ লিখছো, অর্থাৎ বি বস্তুর ভর থেকে এ বস্তুর ভর কি দিছো, বিয়োগ দিছো। আর এখানে উল্টা। তাহলে এটা মনে রাখবো কেমনে, যে বস্তুর বেগ বের করব সেই বস্তুর ভর থেকে অপর বস্তুর ভর কি দিব, বিয়োগ দিব। ইনটু, এইখানে দেখো এবার আদিবেগ বসছে, ইনটু কি ইউ না, ইউ কত, কোন কার ইউ বসবে, কার আদিবেগ বসবে, যে বস্তুর ভর বের করতেছো তার আদিবেগ বসবে। এই যে বস্তুর ভর বেগ বের করতেছি তার আদিবেগ বসছে। এখানে দেখো যে বস্তুর বেগ বের করতেছি ভিভি, এখানে ইউবি বসছে, মানে তার আদিবেগ বসছে। এরপর প্লাস 2 এমবি ইউবি, এইটা সেম 2 এমবি ইউবি, এখানে এম এ ইউ এ। কেন, এই পরের পার্টটা হচ্ছে সবসময় অপর রাশিটার হবে, মানে প্লাসের পরের অংশটা এখানে যার বেগ বের করতেছো এ বস্তুর, তাহলে প্লাস দিয়ে পরের অংশটা পুরাটাই হবে কার জন্য, বি বস্তুর জন্য। 2 এমবি ইউবি। দেখছো, বিও হচ্ছে কি অপর বস্তু, ইউ কি অপর বস্তু। যে এখানে ভি এ বের করতেছো জন্য, যখন ভি বি বের করতেছো তখন এই যে পরের অংশটা দেখো 2 ইন্টু এম এ ইন্টু কি ইউ এ। তাহলে আমরা বের করতেছি পি বস্তুর বেগ, তাহলে পরের অংশটা পুরোটাই কি এ বস্তুর জন্য ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পারছি না। এবার জাস্ট কি করে দিবা, মান বসাই দিবা। তাহলে মান বসালে কত হয়, এম এ যোগ এম বি, এখানে সেম পরিমাণ আসবে। আবার আমি জাস্ট একসাথে বসাই দিচ্ছি, অর্থাৎ প্রথম বস্তুর ভর 500, এখানে কত 300, তাহলে একসাথে কত হয় 800। এবার এম ভি মাইনাস এম এ, তাহলে কত হবে, 300 থেকে বাদ যাবে, 300 মাইনাস 500 ইন্টু ইউভি। ইউভি কোনটা, দ্বিতীয় বস্তুর আদিবেগ। এখন দ্বিতীয় বস্তুর আদিবেগ কিন্তু আমরা নেগেটিভ ধরছিলাম, -100, এখানে মাইনাস বসাইতে হবে, বুঝছো। 2 এম এ অর্থাৎ 500 কেজি, 500 ইন্টু তার আদিবেগ। তার আদিবেগ কত ছিল, 50 ছিল, এই যে 50। এই এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করে মান বসাই দিবা। আমরা একসাথে করে ফেলি এটাকে। তাহলে আমাদের উপরের ভ্যালু কত, এখানে 300 থেকে 500 গেলে মাইনাস, এখানে কিন্তু মাইনাস আসবে, এখানেও মাইনাস আছে। সো মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে 200 গুণ 100, 200 গুণ 100 প্লাস 2 ইন্টু 500 ইন্টু 50 আসলো ভাগ 800। তাহলে এটা আসতেছে কত, 87.5, 87.5 মিটার পার সেকেন্ড। এই যে দেখো, তুমি এ বস্তুর বেগও পাইছো, বি বস্তুর বেগও পাইছো আলাদা আলাদা। তাহলে প্রথম বস্তুর বেগ হচ্ছে কত, প্রথম বস্তুর বেগ হচ্ছে মানে শেষ বেগ, যেটা শেষ বেগ বের করছি যে আমরা মূলত এখানে। কারণ হচ্ছে আমরা যদি স্থিতিস্থাপকতা চেক করি তাহলে আমাদের আদি বেগও জানা লাগবে, শেষ বেগও জানা লাগবে। এই জন্য আমরা আগে ভাগে কি করে নিছি, শেষ বেগ বের করে নিছি। এই উদ্দীপক থেকে তোমাকে মনে করো এটা একটা প্রশ্ন এভাবেও করতে পারতো যে বস্তুদ্বয় কত বেগে ছিটকে যাবে, এটাও বলতে পারতো বস্তুদ্বয় কত বেগে ছিটকে যাবে, তখন তোমাকে এটা করতে হইতো। এই যে দেখো, বস্তুদ্বয় কত বেগে ছিটকে গেছে, যে প্রথম বস্তু শেষ বেগ এত, দ্বিতীয় বস্তু শেষ বেগ এত, তাদের সংঘর্ষের পরে বেগটা আলাদা আলাদা হয়ে কত হবে, এই পরিমাণটা হবে। বুঝতে পারছি আশা করি, নাকি বুঝি নাই? ঠিক আছে, এবার আমরা এই যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা এটা একটু চেক করব। এখন আমরা ভ্যালুগুলো একটু লিখে রাখবো, যেহেতু আমাদের ভ্যালুগুলো দরকার, আমরা একটু কোনায়গুলো লিখে রাখবো। অর্থাৎ প্রথম বস্তুর বেগ শেষ বেগ কত হয়েছে, প্রথম বস্তুর শেষ বেগ হয়েছে -62.5, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হয়েছে 87.5, 87.5। এই দুইটা ভ্যালু একটু পাশে আমরা লিখে রাখলাম, যেহেতু আমরা এটা এখন কি করব, মুছে দিচ্ছি। আমরা স্থিতিস্থাপকতাটা চেক করব। কেমন, স্থিতিস্থাপকতা আমরা কিন্তু অলরেডি এটার ধারণা পেয়ে গেছি যে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি, বা স্থিতিস্থাপক সংঘর্ষটা চেক কিভাবে করতে হয়। চেক করতে হয় কিভাবে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি করতে হবে, দুইটা বিষয় চেক করতে হবে। প্রথমত ভরবেগ, দ্বিতীয়ত গতিশক্তি। অর্থাৎ ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা সেটাও চেক করা লাগবে, গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা সেটাও চেক করা লাগবে। মানে এই প্রশ্নটা কিন্তু অনেক বড় হয়ে গেছে উত্তরটা, তাই না? বাট এই প্রশ্নের মধ্যে কিন্তু অলরেডি দুইটা প্রশ্ন, এই যে বেগ যেটা বের করছো এটা আলাদা প্রশ্ন হওয়া সম্ভব। তা আমি একটা প্রশ্ন বাছাই করছি, কারণ তুমি যদি এটা করো ওই প্রশ্নটা অটোমেটিক্যালি তুমি করে ফেলছো।
তাহলে আলাদা করে এখন যদি তোমাকে এখানে বেগ বের করতে বলে, এই প্রশ্নটা ছাড়া জাস্ট শেষ বেগ বের করতে বলছে, তাহলে তুমি এখন যেটা করছিলাম ওটা কিভাবে করতে পারবা না সূত্রগুলো দিয়ে। আর বড় সূত্রটা কিভাবে মনে রাখতে হয় তোমাকে তো আমি টেকনিকটা দেখাই দিছি, ওইভাবে করে মনে রাখবা। এবার আসো স্থিতিস্থাপকতা চেক করি। তাহলে প্রথমে ভরবেগ চেক করতে হবে। প্রথমে কি চেক করতে হবে? ভরবেগ। তাহলে এখানে লিখলাম ভরবেগের ক্ষেত্রে। এবার আসো ভরবেগের ক্ষেত্রে আমরা প্রথমে যদি দেখি ভরবেগ, আমরা বলছিলাম আমরা দুইটা ঘটনা যে সংঘর্ষের আগে এবং পরে এভাবে চেক করব। তাহলে আমাদের প্রথমটা হলো সংঘর্ষের আগে। সংঘর্ষের আগে, তাহলে সংঘর্ষের আগেরটা কেমন হিসাব করে আমরা P1 যদি ধরি, তাহলে সেটা হলো M1U1 প্লাস M2U2। তাহলে প্রথম বস্তুর ভর কত? 500 ইন্টু তার বেগ হচ্ছে কত? 50 প্লাস ব্রেকেট দিলাম, এরপরে M2 কত? 300 এবং তার বেগ হচ্ছে কত? -100। এই যে মাইনাস বসাইতে হবে, এটা ভুল করবা না, কেমন? তাহলে এবার যদি আমরা একসাথে ক্যালকুলেশন করে ফেলি কত আসে এখানে, এখানে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 500 ইন্টু 50 মাইনাস 300 ইন্টু 100, এখানে আসবে -5000। তাহলে প্রথম সংঘর্ষের আগে ভরবেগের পরিবর্তন আসতেছে কত? -5000 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? এটা P1, এই সংঘর্ষের আগে আমার ভরবেগের পরিবর্তন। আশা করি এটা বুঝতে পারছি, তাই না? এটা আমরা অলরেডি কিন্তু করে গেছি, আমি জাস্ট আবার করে দিচ্ছি তোমাদেরকে। এবার আসো সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরেরটাকে যদি আমরা P2 কাউন্ট করি, এখানে হবে কি? M1V1 প্লাস M2V2। আগের প্রশ্নে যখন তোমরা এই যে প্রথম সিকিউরটা সলভ করছিলা এর আগেরটাতে, তাহলে এখানে কি তোমরা M1V1 M2V2 না লিখে কি লিখছিলা? M1 প্লাস M2 ইন্টু V লিখছিলা। কেন ছিল জানো? এই যে মিলিত বেগ, কি বেগ ছিল? মিলিত বেগ। মিলিত বেগের বেলায় শেষ বেগ কিন্তু আলাদা আলাদা হয় না, বাট এই উদ্দীপকের বেগটাকে মিলিত বেগ না, এইখানে আলাদা আলাদা বেগে কি করছে? ছিটকে গেছে। তাহলে আমরা আলাদা আলাদা করে হিসাব করব। তাহলে M1 কত হবে এখানে? M1 হচ্ছে যে 500, V1 কত? V1 মানে হচ্ছে যে প্রথম বস্তু এ বস্তু, এই যে এ বস্তু বের করছি না, এটা কিন্তু মাইনাসে ছিল, -62.5, ঠিক আছে? প্লাস M2 কত? 300, আর এটা শেষ বেগ কত ছিল? 87.5, 87.5। তাহলে এইবার যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কত আসবে? 500, আচ্ছা এটা একবার করে ফেলি, 300 ইন্টু 87.5 মাইনাস 500 ইন্টু 62.5, তাহলে এখানে আসতেছে এই যে দেখছো সেম আসতেছে -5000, মাইনাস কত? 5000 জুল, সরি জুল বলতেছি, দুঃখিত, জুল না, ভরবেগের পরিবর্তন না, কেজি মিটার ইনভার্স 1, ঠিক আছে? P2। এই যে দেখছো আমাদের সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। সংঘর্ষের আগের ভরবেগের পরিবর্তন যত, সংঘর্ষের পরেও ভরবেগের পরিবর্তন কি ততই, দুইটাই সেম, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা বলবো এই সংঘর্ষটাতে ভরবেগ সংরক্ষিত। ভালো করে বুঝিও, এখনো কিন্তু উত্তর করো নাই তুমি, অর্থাৎ স্থিতিস্থাপক কিনা এখনো বলতে পারবা না, তুমি জাস্ট একটুকু একটা শর্ত ফিল আপ করছে। স্থিতিস্থাপকের শর্ত কয়টা? দুইটা। ফিল আপ করছে কয়টা? জাস্ট একটা, যে ভরবেগ মিলে গেছে, মানে ভরবেগ সংরক্ষিত। এখন আবার কি সেকেন্ডটা যাচাই করতে হবে। সেকেন্ড পোর্শন কি ছিল? গতিশক্তি সংরক্ষিত হয় কিনা সেটা দেখতে হবে। তো এইটা আশা করি খুব বেশি প্রবলেম নাই, আমরা অলরেডি যেহেতু এটা সলভ করছি এবং এখানেও যেহেতু করছি, আশা করি বুঝতে পারছি, তাই না? সবসময় সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের নীতি যখন চেক করবা, দুইটা পার্ট করে করবা, একটা সংঘর্ষের আগে, একটা সংঘর্ষের পরে। জাস্ট ভ্যালু দেওয়া থাকে, জাস্ট ভ্যালুগুলো কি করা? বসায় দেওয়া। এখন আসো আমরা গতিশক্তি হিসাব করব। তাহলে যেহেতু আমরা ভরবেগ মিলে গেছে, আমরা কিন্তু অলরেডি একটা আমরা মুছে দিলাম, বাট এটা আমরা কিন্তু ওই ডিসিশন দেওয়ার ক্ষেত্রে বলবো যে ভরবেগ সংরক্ষিত। তাহলে এবার আসো গতিশক্তির বেলা আমরা যদি লিখি, তাহলে গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে, তাহলে প্রথমে সেম নিয়ম, সংঘর্ষের আগের গতিশক্তি, তাহলে সংঘর্ষের পূর্বে, এই যে সংঘর্ষের পূর্বে, তাহলে গতিশক্তি কেমন হিসাব করে? EK1, সূত্র কি? হাফ M1U1 স্কয়ার, কেমন? কারণ আদিবেগ বসবে সংঘর্ষের পূর্বে তো আদিবেগ, আর এখানে কি? হাফ M2U2 স্কয়ার। তাহলে এখানে আসো একেবারে হাফ কমন নিয়ে নাও, হাফ কমন নিলে M1 এর ভ্যালু কত? এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। হাফ M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু হচ্ছে কত? 500,
U1 কত, U1 হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার প্লাস এখানে M2 কত, হাফ কিন্তু নিয়ে ফেলছো, হাফ আর বসাবে না, M2 কত, M2 হচ্ছে 300 ইন্টু U2 কত, -100 বসবে কারণ বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে -100 স্কোয়ার। তাহলে এবার মান বসাই দাও একেবারে, এখানে কত আসে, এখানে হাফ থাকলো, আমরা এটাকে একেবারে ক্যালকুলেশন করে বসাই দিব। তাহলে আসো কত হয় দেখি, 50 স্কোয়ার ইন্টু 500, এটা গেল, এটা প্লাস মাইনাসে, সরি এটা প্লাস থাকবে কারণ মাইনাসকে স্কোয়ার করলে তো কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস এটা কত 100 স্কোয়ার ইন্টু 300, তাহলে এখানে আসতেছে কত ভাগ 2, 212500। আচ্ছা এখানে একবার বসাই দিই, এটা টোটাল রেজাল্ট হলো 2125 এত জুল। হ্যাঁ, গতিশক্তির একক কি জুল না, হ্যাঁ 3টা শূন্য, ঠিক আছে। এইটা হলো প্রথম, অর্থাৎ সংঘর্ষের পূর্বে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির মোট পরিবর্তন হবে এতটুকু, প্রথম বস্তুর জন্য এইটা, দ্বিতীয় বস্তুর জন্য এইটা, তাহলে দোনোটার মোট গতিশক্তির পরিবর্তন কত, এত। এবার আসো সংঘর্ষের পরে, সংঘর্ষের পর, তাহলে সংঘর্ষের পর আমরা হিসাব করব EK2 হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। একইভাবে কি করবো, আমরা একটু পাশ থেকে লিখতেছি EK2, হাফটা কমন নিয়ে নিলাম, হাফ কমন নিলে কি থাকবে M1 কত 500 ইন্টু V1, এই যে এবার এগুলো লিখবো, ওই যে শেষ বেগ বের করছিলাম না শুরুতে, এখানে শেষ বেগের মান বসাবা, V1 কত মাইনাস আছে -62.5 স্কোয়ার প্লাস হাফ কমন গেছে, হাফ আর বসবে না, M2 কত 300 ইন্টু V2 কত 87.5 স্কোয়ার। বুঝতে পারছি? এবার আসো একেবারে যদি বসাই দিই আমরা, ভ্যালুটা কত আসবে একটু দেখি, তাহলে এখানে আসতেছে 62.5 স্কোয়ার ইন্টু 500 প্লাস 87.5 স্কোয়ার প্লাস ইন্টু 300, তাহলে এটা আসবে হচ্ছে ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এই যে আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেছে, অর্থাৎ এখানে গতিশক্তিও সংরক্ষিত হয়ে গেছে, এই যে আমরা অ্যান্সার পেয়ে গেছি। দেখো গতিশক্তির পরিবর্তনটা সেম, সংঘর্ষের আগে যত সংঘর্ষের পরেও তত, দেখছো? এই আমরা কিন্তু CQ1 যখন করছিলাম এই সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় নাই, তখন উত্তর তোমরা নিশ্চয়ই করছো, কারণ ওইখানেও ভরবেগ সংরক্ষিত হয়েছিল কিন্তু লাস্টে গতিশক্তি সংরক্ষিত হয় নাই। কিন্তু এই প্রশ্নটাতে দেখো ভরবেগও সংরক্ষিত হয়েছে, গতিশক্তিও কি হয়েছে, সংরক্ষিত হয়েছে, তাই না? তাহলে দুইটাই যেহেতু সংরক্ষিত হয়েছে, তাহলে আমরা বলবো এক্ষেত্রে কি সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝছি, এবার জাস্ট আমরা ডিসিশন দিয়ে দিব। তাহলে ডিসিশনে কি বলবো, আমরা কথাটা লিখে দিব যে যেহেতু এই যে কথাটা অনেকেই সুন্দর করে কথাটা লিখে না, তোমরা আমি বারবার বলি যখন একটা সিকিউ শেষ করবা, তোমরা ভ্যালু বের করছো, ক্যালকুলেশন একদম যথাযথভাবে করছো, ঠিক আছে, কিন্তু তোমাকে প্রশ্নে যেটা বলছে তুমি যদি কথাটাকে সুন্দর করে গুছিয়ে ফিনিশ করতে না পারো, এটা তো তখন স্যার কি করে, একটু মার্কিং মানে ডিমার্কিং করে, একটু কমাই দেয় নাম্বার। যেমন মনে করো আমরা কিন্তু রেজাল্ট অলরেডি জানি, আমরা ক্যালকুলেশনও করছি, আমাদের ম্যাথ আর কিন্তু নাই, বাট আমরা যদি এখন সুন্দর করে একটু কথাটা গুছিয়ে বলে না দেই যেটা স্থিতিস্থাপক হবে কিনা বা হবে, যেটা আমরা বুঝলাম কেমনে, এই কথাটা কিন্তু আমরা যদি না বলি আমাদের প্রশ্নটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয় নাই। তাহলে আমরা সবগুলো ভ্যালু বের করছি, এবার জাস্ট আমরা কি একটু গুছিয়ে কথাটা বলে দিব। আমরা কি বলবো, যেহেতু সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি, সংঘর্ষটিতে ভরবেগ এবং গতিশক্তি উভয়ই কি হয়েছে, সংরক্ষিত হয়েছে, উভয়ই সংরক্ষিত হয়েছে, তাই সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে, তাই সংঘর্ষটি কি হবে, স্থিতিস্থাপক হবে। এই হচ্ছে আমাদের সর্বশেষ ফিনিশিং। এই যে সুন্দর করে তুমি যখন কথাটা লিখে দিবা, তোমার প্রশ্নটা একদম কি স্বয়ংসম্পূর্ণ যথার্থ হয়ে গেছে। বুঝতে পারছি আশা করি, খুব বেশি কঠিন ছিল না, মোটামুটি পারার মতোই। তাইলে এখন বলো সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা, এই উদ্দীপকের জন্য যদি আসে, পারবা না? ম্যাথটা কিন্তু মোটামুটি বড়, কারণ কি
প্রথমে তোমাকে শেষ বেগ বের করতে হয়েছে, এরপর ভরবেগের সংরক্ষণশীলতা যাচাই করতে হয়েছে, গতিশক্তির সংরক্ষণশীলতা যাচাই করতে হয়েছে, তারপরে তুমি ডিসিশন আসতে পারছো যে স্থিতিস্থাপক হবে কিনা। বুঝছি আশা করি। তো কিন্তু প্রথম প্রশ্নের মধ্যে কিন্তু অলরেডি আরেকটা প্রশ্ন ছিল, যে বললাম বেগ যেটা তুমি আলাদা আলাদা বের করছো ওটা নিজে একটা কোয়েশ্চেন হইতে পারে, অর্থাৎ গ নাম্বার দিতে পারে যে বস্তুদ্বয়ের কি বেগ কি করো, আলাদা আলাদা বেগটা নির্ণয় করো, তারপরে তোমাকে এই ঘতে এই প্রশ্নটা দিতে পারে। তাই একদম পারফেক্ট একটা সিকিউ। বাট আমি এখানে একটা প্রশ্নই নিছি, কারণ ওইটার মধ্যে অলরেডি কি ওই পোর্শনটা চলে আসবে, এই জন্য আমি ওটাকে আর আলাদা কোয়েশ্চেন দিই নাই। অনেকগুলো কোয়েশ্চেন দিলে আপনি যেহেতু একটা কোয়েশ্চেনের মধ্যে করা হচ্ছে এই জন্য একটাই রাখছি। এবার আসো পরেরটাতেও ওই বেগটা কাজে লাগবে। অর্থাৎ এই যে দেখো কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু অলরেডি আমরা প্রথম লেকচারে বলছি। কোনো একটা সংঘর্ষের ক্ষেত্রে বস্তুদ্বয়ের ক্ষতি হওয়ার ঘটনাটা বা ক্ষতি হওয়ার কিসের উপর নির্ভর করে, বেগের পরিবর্তনের উপর। আমরা দুইটা বস্তুরই বেগের পরিবর্তন হিসাব করব, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বেগের পরিবর্তন দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারবা। তো এই ম্যাথটা এখন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। কেন? ওই যে তুমি বেগটা যে আলাদা আলাদা বের করে ফেলছো আগের প্রশ্নই, যে শেষ বেগ কত হবে এটা তুমি এখানেও বের করছো এখানেও বের করছো, আলাদা করে শেষ বেগ আর বের করতে হচ্ছে না। তাহলে এখানে জাস্ট কি বেগের পরিবর্তন দিয়ে তুমি ম্যাথটা খুব সহজে দেখাইতে বলতে পারবা। বাট যদি তোমাকে বেগটা মনে করো দেওয়া নাই এবং তুমি বেরও করো নাই, সরাসরি এই প্রশ্ন করছে, যদি এরকম হয় তখন কিন্তু আগে কি করতে হবে, শেষ বেগ বের করতে হবে। ভিএ এবং ভিভি যে বের করছিলাম আমরা বড় সূত্রটা দিয়ে, ওই দুইটা সূত্র দিয়ে আগে ভ্যালু বের করে তারপর বেগের পরিবর্তন দেখাইতে হবে। তো এখানে আমরা খুব সহজে দেখাইতে পারবো এটা। 2 নম্বর প্রশ্ন যদি দেখাই, 2 নম্বর সিকিউর, যে এ বস্তুর ক্ষেত্রে তাহলে আদিবেগ কত ছিল, ইউএ। আদিবেগ হচ্ছে কত, এই যে দেখো 50, আদিবেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ হচ্ছে কত, এই যে শেষ বেগ তুমি এখানে বের করছো ভিএ, শেষ বেগ হচ্ছে কত -62.5 এটা মিটার পার সেকেন্ড। কেমন? তাহলে বেগের পরিবর্তন ডেল ভি, এখানে লিখে দিবা বেগের পরিবর্তন। আমরা ডেল ভি কি বের করতেছি, বেগের পরিবর্তন বের করতেছি। বেগের পরিবর্তন ডেল ভি, এটা কি হবে, ভিএ। শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ করতে পারো বা আদিবেগ থেকে শেষ বেগ বিয়োগ করতে পারো, একই কথা। আগে পরে লেখাটা কোনো ম্যাটার করতেছে না, হয়তো চিহ্ন চেঞ্জ হবে, বাট চিহ্ন এখানে বেগ, চিহ্ন দিয়ে বেগের মান কম বেশি হচ্ছে না। যেমন কথার কথা -10 আর 10, এখানে বেগের মান কিন্তু 10ই বোঝাচ্ছে, বেগ কি ঋণাত্মক হয়? হয় না। অনেকে ভাবে যে কি, ধরো কথার কথা আমি তোমাকে একবার বললাম বেগ হচ্ছে 10, আবার বললাম বেগ হচ্ছে -10, এই দুইটা ভিন্ন না স্যার, এই দুইটা একই জিনিস। এখানেও বেগের মান 10, এখানেও বেগের মানটা 10, বেগের মান মাইনাস হয় না। তো স্যার মাইনাস কেন দিলেন তাহলে? মাইনাসটা হলো ডিরেকশন বুঝাই, যে অর্থাৎ এই বস্তুর বেগটা যে বরাবর কাজ করতেছে এই বেগটা তার কি বিপরীতে কাজ করতেছে, জাস্ট ডিরেকশনটা উল্টা, এটা বোঝানোর জন্য মাইনাস ব্যবহার করা হয়। সো এখানে মাইনাস আগে পরে হওয়াতে কোনো পার্থক্য নাই। তো তুমি যদি আগে পরে লিখো, হয়তো চিহ্ন এভাবে লিখলে যদি প্লাস আসে, ইউকে যদি আগে লিখতাম তখন মাইনাস আসবে, জাস্ট প্লাস মাইনাসের পার্থক্য, এটাতে ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে এখানে আসো মাইনাস কত 62.5, আর এখানে কত থাকবে 50, বুঝছি। তাহলে এখন কত হয়, এটা একটু যোগ করি, কত 62.5 প্লাস কত 50, তাহলে 112.5, 112.5 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার ডেল ভি, এটা হলো কি ডেল ভি, মানে প্রথম গাড়ির বেগের পরিবর্তন। এখানে মাইনাস দিবা, এই যে দুইটা মাইনাস লিখছো না, মাইনাস আসবে। সো এখানে বললাম তো টেনশন নেওয়ার দরকার নেই, তুমি উল্টা করো, উল্টা করলেও কিন্তু সেম আসতো, উল্টা করলে তোমার রেজাল্ট কি আসবে জানো, শুধু 112.5 আসবে, মাইনাসটা আসবে না, শুধু প্লাস আসবে। তো তখন এখন মাইনাস আসছে, তখন প্লাস আসতো, এটার জন্য কি ভুল হবে? না স্যার, ভুল হবে না। ওই যে বললাম মাইনাস দিয়ে বেগের মান বুঝায় না, মাইনাস হচ্ছে বেগের দিককে নির্দেশ করে, ডিরেকশনকে বুঝায়। এটার সাথে এই চিহ্নের সাথে 112.5-এর কোনো কি নাই, সম্পর্ক নাই। বুঝতে পারছি? এবার আসো বি বস্তুর জন্য হিসাব করি। বি বস্তুর ক্ষেত্রে তাহলে আবার আদিবেগ কত, বি বস্তুর জন্য আদিবেগ হচ্ছে ইউবি, সেটা হলো কত 100, আর এখানে কত ভিবি, এটা হচ্ছে 87.5, ঠিক আছে এটা। তাহলে এবার বেগের পরিবর্তন হিসাব করো, বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন কত হবে, আবার তুমি শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ দাও, তাহলে শেষ বেগ হচ্ছে কত 87.5 মাইনাস এখানে কত আসবে 100, তাহলে কত হয়, এটা কত হইলো 12.5 বোধ হয় না, এই যে 12.5 মিটার পার সেকেন্ড। এটা হলো দ্বিতীয় বস্তুর জন্য ডেল ভি।
এখন আসো দেখো, ডিসিশন দাও, এবার তুমি ডিসিশন দিবা যে কোন বস্তুর ক্ষতি বেশি হবে। আমরা কি বলছিলাম, কিভাবে বুঝবো? যে বস্তুর পরিবর্তন, বেগের পরিবর্তনটা বেশি, সেই বস্তুর কি হবে, ক্ষতিটা বেশি হবে। এখন আসো, দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তন কত, 12.5। প্রথম বস্তুর বেগের পরিবর্তন কত, 112.5, মানে মাইনাস হলে -112.5। তাহলে ভরবেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বেশি কার, ভরবেগ না, বেগের পরিবর্তন বেশি কার হয়েছে? অবশ্যই প্রথম বস্তুর হয়েছে, এ বস্তু। এখন আসবে কিছু লোকজন বলবে, স্যার এটা তো স্যার প্লাস ভ্যালু, এটা তো স্যার মাইনাস ভ্যালু, তো স্যার মাইনাস থেকে প্লাসটা বেশি না? আমি কিন্তু বারবার বলছি এই ধরনের বিষয়গুলোতে আটকানো যাবে না। বেগের মান কখনো ঋণাত্মক হইতে পারে না। অর্থাৎ তুমি ভ্যালু কম্পেয়ার করার সময় শুধু ভ্যালুর সাথে ভ্যালু কম্পেয়ার করবা, চিহ্নের কোনো কাজ এখানে নাই। চিহ্ন শুধু ডিরেকশন বুঝায়, মানকে বুঝায় না। তাহলে এটার ক্ষেত্রে এর বেগের পরিবর্তন 112.5, এটার বেগের পরিবর্তন 12.5, তাহলে এটার চেয়ে এটার বেগের পরিবর্তন অনেক কম। তাহলে এ বস্তুর ক্ষতি এখানে কি হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে কথাটা ডিসিশনটা দিবা যে এখানে আমি উপরে লিখে দিচ্ছি, কেমন মানে কিভাবে গুছাই লিখবা, তুমি জাস্ট এভাবে বলে দিবা যে বুঝিয়ে দিচ্ছি এটা, যেহেতু কোন বস্তুটা বেশি, এ বস্তুর বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বি বস্তু অপেক্ষা বেশি, বি বস্তু অপেক্ষা বেশি, সুতরাং এ বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। যার বেগের পরিবর্তন বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং এ বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝছি? এই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। তাহলে কিভাবে করছি, কোন বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা বুঝবো কেমনে? যে বস্তুর বেগের পরিবর্তন বেশি সে বস্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝাইতে পারছি? তাহলে এখানে দেখো, ম্যাথটা খুব সংক্ষেপে করে ফেলতে পারছো না? কেন করে ফেলতে পারছো? তুমি এই যে শেষ বেগ যেটা, এই যে বেগ এখানে 87.5, এখানে -62.5, এটা তুমি আগেই বের করে ফেলছিলা, এই জন্য খুব সহজ হয়ে গেছে। যদি বেগ এখানে বের না করতাম তাহলে এই ম্যাথের জন্য আগে এই দুইটা বের করতে হইতো, তারপরে এই ম্যাথ করতে পারতাম। বুঝছো? ওই যে বড় সূত্র দিয়ে যে ম্যাথটা করছি, আশা করি সূত্র বুঝলে তুমি ম্যাথ কনসেপ্ট বুঝলে মোটামুটি ম্যাথ সোজা, অত বেশি কঠিন না। মানে এটা মনে রাখবা, ক্ষতিগ্রস্ত বেশি হওয়াটা কিসের উপর ডিপেন্ড করে, কি দিয়ে বোঝানো হয় এটাকে, ক্ষতিগ্রস্ত বেশি হওয়ার মানেটা কি? বেগের পরিবর্তন বেশি হওয়া। যেখানে বেগের পরিবর্তন বেশি সেখানে ক্ষতির বেশি পরিমাণটা বেশি হবে। আর কম্পারিজনের সময় চিহ্ন কাউন্ট করবা না, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসের কোনো দরকারই না, জাস্ট ভ্যালু দেখবা, কার ভ্যালু বেশি কার ভ্যালু কম, এটা দেখবে শুধু। স্যার বুঝতে পারছি আশা করি নিশ্চয়ই। তাহলে সুন্দর করে আগে বুঝবেন, তারপরে নিজেরা আবার কি খাতায় লিখবেন। আচ্ছা, এবার আমাদের লাস্ট পার্ট, অর্থাৎ ওই যে 3 নাম্বার সিকিউটা। অলরেডি আমরা 2টা সিকিউ করছি, মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে। এবার দেখি তো, তোমরা আগে, আমি বলি আমি 3 নাম্বার সিকিউ অ্যানালাইসিসে যাচ্ছি, তোমরা এই জায়গায় ভিডিওটা একটু পজ করবা, পজ করে তুমি তো মোটামুটি 2টা আমি তোমাকে নিজের হাতে করাইছি, আমি বুঝাইলাম যথেষ্ট, তাই না? তো যদি তুমি 3 নাম্বার সিকিউটা আমি বুঝানো ছাড়া, মানে আমাকে এখন পজ করে দিবা, হ্যাঁ আমাকে আমি বাদ, এবার একদম পজ করে দিবা। এইবার তুমি 3 নাম্বার সিকিউটা নিজে নিজে পড়ো, উদ্দীপক দেখো, কোয়েশ্চেন পড়ো। যদি তুমি এই প্রশ্নের অ্যান্সারটা নিজে নিজে করতে পারো, আমি বলে দেওয়া ছাড়া, আমি তো অলরেডি বলে দিব, বাট আমাকে ছাড়া যদি তুমি পারো, বুঝবে যে তুমি মোটামুটি এই টপিকটা বুঝে গেছো, এখানে তোমার খুব বেশি সমস্যা নাই। আর যারা এখনো ভয় লাগতেছে যে না স্যার আমি মনে হয় না এখনো খুব বেশি পারি, তাহলে তাদের জন্য চলো আমরা এটা আরেকটু করাই দিই। ঠিক আছে? হতাশ হওয়া যাবে না, এখন পারো নাই এরপরে পারবা, একবার দেখছো বুঝো নাই, আরেকবার দেখবা, আশা করি কি তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? একসাথে প্রেশার না নিয়ে ধাপে ধাপে দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদেরকে যত সহজভাবে জিনিসটা বোঝানো যায়, এবং যে জিনিসটা এই মুহূর্তে তোমাদের দরকার এসএসসি 26 ব্যাচ, আমি ঠিক ওই জিনিসগুলোই তোমাদের সামনে নিয়ে আসছি, জাস্ট ওগুলাই, এখানে কোনো এক্সট্রা পড়া নাই। বাট যারা 9-10 যাদের জন্য আমি আবার কন্টেন্ট রেডি করবো, তাদেরকে আমি অনেক ডিটেলে পড়াবো আরো সব কিছু। বাট তোমরা অলরেডি ডিটেলে পড়ে আসছো বেসিক জিনিসগুলো, ডিরেক্ট আমরা কি ম্যাথ সলভ করতেছি জন্য। তাহলে আসো 3 নাম্বার সিকিউরিটি একটু বলি। এখানেও ঠিক 2টা বস্তু আছে, দেখো এ বস্তু গতিশীল, এই যে এবার আবার গতিশীল অবস্থায় দেখাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, এটার আবার ত্বরণ আছে, একটু পার্থক্য, এই দুইটার কোনোটাতে কিন্তু ত্বরণ ছিল না, এখানে আবার কি আছে, একটু ত্বরণ আছে। আর বি বস্তু যে বলে দিছি স্থির, মানে দাঁড়ায় আছে, ও গতিশীল না। তাহলে একটা গতিশীল বস্তু আর একটা কি বস্তু, স্থির বস্তু। একটা 500 গ্রাম আর একটা কয় গ্রাম, 50 গ্রাম। আবার এ বি এবং বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এই দুইটা বস্তুর মাঝখানের দূরত্ব কত, 50 মিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপকের ইনফরমেশন। 1 নম্বর প্রশ্ন কি বলছে, এ বস্তু কত সময় পর এবং কত বেগে বি কে আঘাত করবে। প্রশ্ন কয়টা, 2টা, একটু দেখো ভালো করে।
এ বস্তু কত সময় পর সময় বের করা লাগবে এবং কত বেগে বিকে কি করবে, আঘাত করবে। এটা যদিও আসলে চ্যাপ্টার 3 ম্যাথ না, এই প্রথম প্রশ্নটা হলো গতি চ্যাপ্টারের ম্যাথ। গতি চ্যাপ্টার যদি ভালো করে বুঝে আসো, লেকচারগুলো যদি আমি যেগুলো একটু দেখে আসো, এটা মোটামুটি তোমার পারা উচিত। আমি তবু একটু বলি এটা কিভাবে করব। 3 নাম্বার সিকিউর 3 নাম্বারের এটা। তাহলে এটা মনে করো এই যে প্রথম মার্বেল বা প্রথম বস্তু, এটা মার্বেল ছিল আসলে, বস্তুটা আমরা এখানে বস্তু দিচ্ছি, এটা বস্তু। আর এখান থেকে 50 মিটার দূরে এখানে আরেকটা মার্বেল ছিল, এই মধ্যবর্তী দূরত্বটা হলো 50 মিটার। আচ্ছা, ও তাহলে কত বেগে গেছে, 20 ms, আর ওর ত্বরণ হচ্ছে কত, 2, আর ও তো স্থির, মানে ওর আদিবেগ হচ্ছে কত, 0। আচ্ছা, এখন হচ্ছে এই বস্তু স্টার্ট করছে 20 ms থেকে, তাহলে এবার এই 20 ms-টাকে আর তুমি সমবেগ বলতে পারবা না। এখানে কিন্তু আমরা বেগগুলোকে সমবেগ ধরছিলাম, ভরবেগের নীতি পড়ার ক্ষেত্রেও সমীকরণ সমাধান করার ক্ষেত্রে সমবেগ দিয়ে করছিলাম, কারণ ত্বরণের কোনো কথাবার্তা বলা নাই। বাট এখন কি ত্বরণের কথা বলা আছে না, তাহলে এখন তুমি আর এই বেগটাকে সমবেগ কনসিডার করবা না, যেহেতু ত্বরণ উল্লেখ আছে। তাহলে এটা হলো আদিবেগ এবং আস্তে আস্তে ওর বেগটা বাড়বে, এবং ও তো কিছুটা সময় পরে গিয়ে বিকে ধাক্কা দিবে, এখনই তো ধাক্কা দিবে না। তো ধাক্কা যখন দিবে তখন তার বেগ কিন্তু আর 20 থাকবে না, কারণ অলরেডি ত্বরণ নিয়ে এসে কিছুটা পথ অতিক্রম করছে না, ত্বরণের কারণে তার বেগ কিছুটা বৃদ্ধি পাবে। তাহলে এক্স্যাক্টলি এই 50 মিটার এসে ও যখন ধাক্কাটা দিবে তখন তার বেগটা কিন্তু 20 থেকে বেশি থাকবে। ওই কত থাকবে ওইটাই আমাদেরকে বের করতে দিচ্ছে, যে কত বেগে আঘাত করবে এবং কত সময় পরে। আচ্ছা, দূরত্ব দেওয়া আছে, এই বস্তুর আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তাইলে কত সময় পর আঘাত করবে তুমি যদি এভাবে চিন্তা করো, কত সময় পর, বস্তু কত মিটার দূরে আছে, ধাক্কা যেটাকে দিবে সেটা 50 মিটার দূরে আছে। তো ওকে যদি 50 মিটার দূরের কোনো বস্তুকে গিয়ে ধাক্কা দিতে হয়, 50 মিটার দূরত্বটা অতিক্রম করতে হবে কিনা, অবশ্যই হবে। তাহলে 50 মিটার যাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে না আসলে ধাক্কাটা দিবে, কারণ বস্তু যদি আমার থেকে 50 মিটার দূরে থাকে, ওকে ধাক্কা দিতে গেলে তাকে আমার 50 মিটার এটা আগে অতিক্রম করে যাওয়া লাগবে। তো 50 মিটার যেতে যত সময় লাগবে ধাক্কাটাও ঠিক তত সময় পরেই দিবে, কারণ 50 মিটার দূরে আছে যে বস্তুটা। তাহলে আমরা মূলত কি করব, 50 মিটার যেতে কতক্ষণ সময় লাগে ওটা বের করব। তাহলে কিভাবে বের করব, এখানে কি কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এবং কি এস দেওয়া আছে। অর্থাৎ আমি যদি একটু লিখি, ইউ দেওয়া আছে 20, ত্বরণ দেওয়া আছে কত 2, আর দূরত্ব দেওয়া আছে কত 50 মিটার। এখন তুমি কিভাবে করতে পারো, খুব সুন্দর মতো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করে ফেলতে পারো, যেহেতু সব ভ্যালু দেওয়া আছে। এস কত 50, ইউ কত, ইউ হচ্ছে 20, ইন্টু সাথে আছে কত টি হাফ, এ কত, এ হচ্ছে 2, আর টি স্কোয়ার তো টি স্কোয়ারের মতো বসছে, বুঝতে পারছি। তাহলে 50, এখানে 20 থাকবে, এখানে 2 এবং 2 কাটা, সাথে আছে কি টি স্কোয়ার, এটা মিডল টার্ম উৎপাদক হয়ে গেছে। তাহলে টি স্কোয়ার প্লাস 20t মাইনাস কত 50 ইকুয়াল টু 0। বুঝতে পারছি। এখান থেকে তোমরা এখন কি করবা, টি এর ভ্যালুটা বের করবা। আমাকে আশা করি এখান থেকে আর করাই দিতে হবে না, কারণ এটা তুমি ক্যালকুলেটারেও সলভ করতে পারবা, আবার নিজে নিজে কি বুঝে বুঝেও সলভ করতে পারো, ঠিক আছে। 20 এখানে কত মিলাইতে হবে, 50 মিলাইতে হবে। তাহলে এটা যদি তোমরা নর্মালি উৎপাদক বিশ্লেষণ করা না যায়, সমীকরণ দিয়ে করে ফেলবা, ঠিক আছে। সমীকরণ দিয়ে করলে আশা করি এটা মিলে যাবে। তাহলে ক্যালকুলেটারে এই জিনিসটা করে ফেলা যাবে, মানে একটু তো বুঝছো, এরপর সলভিংটা তো পারবা আশা করি, নাকি ওটা করে দিতে হবে। আচ্ছা যাও, করে যখন দিলাম ওটা একটু করে দিই। এটাকে কি উৎপাদক বিশ্লেষণ করা যায়, 20 এবং 50, 20 এবং 50, আচ্ছা এটা তো বোঝা যাবে না, সম্ভবত টি দিয়ে করে ফেলতে পারবো, অর্থাৎ এটা দিয়ে করে ফেলো। টি ইকুয়াল টু নিচে কত থাকবে 2a, 2a মানে কত 2 × 1, এই যে টি স্কোয়ারের সহগ 1 বসছে, এরপরে কি মাইনাস বি, মাইনাস বি মানে এখানে 20। আমরা এগুলো কিন্তু গতি অধ্যায়ে করছি, মানে যারা হঠাৎ করে এটা দেখবা গতি চ্যাপ্টারের লেকচার না দেখে যদি এটা দেখো, তোমার কাছে এটা একটু কঠিন মনে হইতে পারে এই জায়গায়। তো এটা কিন্তু অলরেডি আমরা গতি চ্যাপ্টারে এরকম 2-3টা সমাধান করে আসছি এরকম উৎপাদকের ম্যাথ। আর এটা ডিরেক্টলি ক্যালকুলেশনও একদম ক্যালকুলেটারে করে ফেলা যায়, এগুলো লিখতেও হয় না। আমি একটু ব্যাকডেটেড নিয়মে দেখাচ্ছি, বুঝছো, তোমরা তো আপডেট নাই তাই না, আপডেট নিয়মে করে ফেলবে। আরও প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত 20 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 এর ভ্যালু কত 1, আর সি এর ভ্যালু কত -50। এই তাহলে এখানে এবার মান বসাই দিবা, নিচে কত 2, এখানে -20, এখানে প্লাস মাইনাস, এখানে কত আসবে একেবারে, এটা 400, এখানে কত 4×5 = 20, 200, তাহলে 400 আর 200 মিলে কত হয়, এই যে 600। এই তাহলে এখান থেকে এবার কি করবা, প্লাস নিয়ে হিসাব করবা, অর্থাৎ মাইনাস নেওয়া যাবে না, এখানে প্লাস মাইনাস মানে দুইটা টাইম আসবে, তো মাইনাস নিয়ে করার দরকার নাই, কারণ মাইনাস নিয়ে করলে টাইম ঋণাত্মক আসবে, জাস্ট প্লাস নিয়ে করে ফেলবা। 20 20
-20 এখানে প্লাস কত √/600, এটাকে রুট করে ভ্যালু এনে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবা, ওইখান থেকে তোমার টি আসবে। তাহলে টিটাই অ্যান্সার, যে কত সময় পরে আঘাতটা করবে, বুঝছো? তাহলে এটা আমি যদি করি 600 এটা -20 ডিভাইডেড বাই 2, এই যে 2.24 যারা করছো মিলাই নিবা। 2 পয়েন্ট কত আসবে 24 সেকেন্ড, 2.24 সেকেন্ড, অর্থাৎ 2.24 সেকেন্ড পরে এ বস্তুটা বি বস্তুকে কি করবে, ধাক্কাটা দিবে। এই হচ্ছে সময়, অর্থাৎ প্রথমটা যে কত সময় পরে এটা বের করছে এখনো। এরপর কি বের করতে হবে এখন, কত বেগে আঘাত করবে, মানে শেষ বেগটা কত। ওই যে বলছি ও শুরু করছে 20 ms বেগ দিয়ে, কিন্তু যখন ধাক্কা দিবে তখন কিন্তু 20 ms বেগে দিবে না, কি দিবে, আরো বেশি বেগে দিবে, কারণ ত্বরণ কাজ করতেছে, প্রতি মুহূর্তে তার ত্বরণটা বাড়বে। তাহলে আমরা এখন এই ম্যাথটা কিভাবে করতে পারি, এই যে দেখো খুব সুন্দর মতো করে ফেলতে পারি। এটা তুমি দুইটা সূত্র দিয়ে করতে পারবা, যেহেতু তোমার কাছে ইউ আছে, আবার এ আছে, আবার এস আছে, এটা দিয়ে করতে পারবা। এখানে ইউ কত 20, ঠিক আছে, আর এ হচ্ছে কত 2, আর এস হচ্ছে কত 50। তাহলে তুমি কি বের করতে চাও, শেষ বেগ বের করতে চাও, শেষ বেগ। তাহলে এটা তুমি এই সূত্র দিয়ে সুন্দর মতো করে ফেলতে পারো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কি 2as। তো কীভাবে বুঝলাম যে এই সূত্র দিয়ে করতে হবে, ওই যে আপনাদেরকে বলছি আপনারা এগুলো লিখবেন পাশে, সাইড নোট লিখলে আপনারা নিজেরা বুঝবেন এই তিনটা রিলেটেড, এই তিনটা রাশি রিলেটেড, কোন সূত্র দিলে আমি শেষ বেগ বের করতে পারবো। এখানে এটা ছাড়া আর কোনোটা নাই, ঠিক আছে। আর গতির সমীকরণ তো আছেই 4টা, ঠিক আছে কিনা, বেসিক তো 3টা, তো 4টা সমীকরণ বা 3টা সমীকরণ ওগুলো যদি ভালো করে মনে রাখি, সূত্র নির্বাচন করা কোনো বড় কিছু না। তাহলে আসো শেষ বেগ বের করি, ইউ কত 20 স্কোয়ার 2as, 2 ইন্টু এর ভ্যালু কত 2, আর এখানে কত আছে 50, তাহলে কত আসবে, এখানে আসবে 400, এখানে আসবে কত 200, মানে 600। তাহলে একেবারে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু √/600, কারণ স্কোয়ারটা দিকে গেলে কি হবে রুট, আর 600কে রুট করলে কত আসে, 600কে রুট করলে আসে হচ্ছে 24.24, সরি 24 না 49, 24.49 মিটার পার সেকেন্ড, বা এটা 5ও লিখতে পারবো, অসুবিধা নেই। এই যে কত বেগে আঘাত করবে, 24.49 মিটার পার সেকেন্ড বেগে আঘাতটা করবে। আর কত সময় পর আঘাত করবে, এর আগের পার্টে আমরা দেখছি 2.24 ছিল বলে সম্ভবত, 2.24 সেকেন্ডে কি করবে, আঘাতটা করবে। তাহলে 1 নম্বর প্রশ্নটা মোটামুটি ক্লিয়ার, আশা করি বুঝছি। 1 নম্বর পার্টে কিন্তু 2টা প্রশ্ন আবার, ঠিক আছে, সময় এবং কি কত বেগে আঘাত করবে দোনোটা। এটা মেইনলি গতি চ্যাপ্টারের, মানে গতির সাথে যদি মিক্সড করে দেয়, এটা একটা আদর্শ প্রশ্ন, গতি এবং বল মিক্সড করে দেওয়া। এই যে এবার পরেরটাতে আসো, বস্তুদ্বয় বেগ বিনিময় করবে কিনা। হ্যাঁ, এই জায়গায় এই প্রশ্নটা তোমাদের জন্য নতুন, এখানে কিন্তু কোনোটাতে এটা ছিল না, ছিল না বলতে আসলে ছিল, বাট কথাটা এভাবে ছিল না। তুমি আমি যখন এটা সলভ করাবো তুমি দেখবে যে আল্লাহ এই ম্যাথটা আমি অলরেডি করে আসছি, এটা আবার আসছে এখানে। বাট দেখো তোমার এখন মনে হইতে পারে যে এটা তো আমি করি নাই, প্রশ্ন তো মিলতেছে না, এটা প্রশ্ন মিলতেছে না, মানে কথাটা চেঞ্জ করে দিছে, বাট উত্তরটা কিন্তু তুমি আগে করে আসছো বা চেহারাটা দেখে আসছো। আমি একটু দেখাই দিই বেগ বিনিময় করবে কিনা বিষয়টা কিরকম, আমি একটু যদি বলি। এই যে ধরো এখানে হলো এ বস্তু, আর এটা হলো বি বস্তু, ও তো স্থির দাঁড়ায় আছে, সরি। এখন ও গিয়ে কি করবে, ওকে ধাক্কাটা দিবে, তাহলে ও আস্তে 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 এখানে যাচ্ছে, এই যে যাচ্ছে, গিয়ে এখানে যখন আসবে তখন ধাক্কা লাগছে না, এই যে ধাক্কার মোমেন্টে, একদম ধাক্কার সময় ও যে বেগে ধাক্কা দিবে, মানে ধাক্কার মুহূর্তে একেবারে ধাক্কা লাগতেছে এমন সময়ে যে বেগে ধাক্কা দিবে, যে দেখো তুমি কত বেগে ধাক্কা দিয়ে পাইছিলা 24.49, দেখো একটু বুঝাই দিই, হ্যাঁ, এটা এত বেগে ধাক্কা দিবে বলছো। এখন এটা কখন কাজ করবে জানো, যখন এই বস্তুটা এটাকে জাস্ট ধাক্কা দিচ্ছে এই প্রথম মুহূর্তে, কিন্তু ধাক্কা লাগার সাথে সাথেই কিন্তু এ বস্তুর বেগটা কমতে শুরু করবে, কারণ ও বাধা পাবে না। ও যখন এই স্থির বস্তুটাকে আঘাত করবে, ওই বস্তুর দিক থেকে তো ওর দিকে একটা বাধা কাজ করবে, প্রতিক্রিয়া বল হিসেবে একটা বাধা কাজ করবে না, ওই বাধাটা ওর গতিটাকে কি করবে, কমিয়ে ফেলবে। এখন বি বস্তু কি, বি বস্তু একটা বল প্রয়োগ, মানে বল অনুভব করছে না, যেহেতু এ বস্তু বি বস্তুকে কি করছে, হিট করছে, তাহলে ও স্থির আর থাকবে না, যেহেতু এখানে বাহ্যিক বল কাজ করছে, ওই স্থির বস্তুটা এবার কি হবে, গতিশীল হবে না, তাহলে ওর বেগের মানটা কি বাড়তেছে, আগের চেয়ে পরিবর্তন হয়েছে। এবং এ বস্তু যে বেগে আঘাতটা করছে, এই যে এত বেগে, ওটা কিন্তু এবার আস্তে আস্তে কি করতে থাকবে, কমতে থাকবে। তাহলে এখানে প্রশ্ন কি করছে, বস্তুদ্বয় বেগ বিনিময় করবে কিনা। বেগ বিনিময় মানে হচ্ছে সংঘর্ষের আগেও পরে তাদের বেগ মানে এক্সচেঞ্জ হবে কিনা। এক্সচেঞ্জ মানে কি, এই বস্তুর বেগ ছিল কত 0, আর আঘাতের সময় এই বস্তুর বেগ ছিল 24.49, তাহলে আঘাতের পর, সংঘর্ষের পরে
এর বেগটা এর কাছে যাবে কিনা বা এর বেগটা এর কাছে আসবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ সংঘর্ষের আগে তো বি বস্তু শূন্য স্থির ছিল, এখন সংঘর্ষের পরে মানে ধাক্কাটা খাওয়ার পর এই বস্তুর বেগ এ বস্তুর বেগের সমান হবে কিনা, মানে এ বস্তুর বেগ আগে যা ছিল তার সমান হবে কিনা, এবং এ বস্তুর বেগটা বি বস্তুর মতো হবে কিনা, মানে শূন্য হবে কিনা, এটাকে বলা হয় বেগের পরিবর্তন। বুঝতে পারছো? এটাকে বলা হয় কি বেগের পরিবর্তন। আর বেগের পরিবর্তন নর্মালি কখন হয় জানো? স্থিতিস্থাপক সংঘর্ষে বেগের পরিবর্তন হয়। তো এখানে তো স্থিতিস্থাপকের কথা বলে নাই, যদিও বা আমরা ওই যে বেগের সূত্র যেটা পড়ছিলাম আলাদা আলাদা বেগ বের করা, সেটা দিয়ে করবো। বাট তুমি এখন বুঝছো কিনা যে বেগ বিনিময় করাটা কি? বেগ বিনিময় করা মানে হচ্ছে ও যে বেগে ওকে ধাক্কাটা দিছে, ধাক্কা খাওয়ার পর ওর বেগটা তার মতো হয়ে যাবে, অর্থাৎ বি বস্তুর বেগ হয়ে যাবে এইটা, আর এ বস্তুর বেগ কোনটা হবে? বি বস্তুর বেগটাই। এই যে জিরো হয়ে যাবে কার বেগ? এ বস্তুর বেগ। জাস্ট একজনের বেগটা আরেকজনের কাছে চলে যাবে, এক্সচেঞ্জ হবে। ওর বেগ শূন্য ছিল, সংঘর্ষের পর ওর বেগ শূন্য হইতে হবে। ওর বেগ কত ছিল? 24.94 ওর ছিল বা 49, তো সংঘর্ষের পর ওর কত হইতে হবে? এই যে 24.49, এটা ওর বেগ হইতে হবে। এটাই হলো বেগ বিনিময় করা বা বেগ এক্সচেঞ্জ করা। বুঝছি? তাহলে এটা যাচাই করবো কেমনে? আমরা তো বুঝলাম যে টার্গেট কি, মানে আমরা প্রশ্নটা বুঝলাম যে প্রশ্ন দিয়ে কি বুঝাইতে চাইছে, বেগ বিনিময় মানেটা কি, এটা নিশ্চয়ই এখন বুঝছি। একজনের বেগ আরেকজনের কাছে চলে যাওয়া, এক্সচেঞ্জ হয়ে যাওয়া। এখন এটা বুঝবো কেমনে? এখন দেখো বেগটা এক্সচেঞ্জ হয়েছে কিনা এটা কখনকার ঘটনা? সংঘর্ষের পরের ঘটনা না, মানে বেগ পরিবর্তন হবে কখন? সংঘর্ষটা হওয়ার পর। তো সংঘর্ষ হওয়ার পরের বেগ কেমনে বের করে? শেষ বেগ ওই যে আমরা বের করছি না, ভি এ ভিভি, দুইটা বড় সূত্র দিয়ে এই জায়গায় 2 নাম্বার সিকিউতে আমরা সেটা দিয়ে করব। তাহলে আসো 3 নাম্বার সিকিউ 2 নাম্বার ম্যাথ। আমরা সংঘর্ষের পরে হিসাব করতেছি, সংঘর্ষের পর, সংঘর্ষের পর এ বস্তুর বেগ, সংঘর্ষের পর এখানে বলে দিব এ বস্তুর বেগ, সংঘর্ষের পর এ বস্তুর বেগ। তাহলে এ বস্তুর বেগ কত হবে? এ বস্তুর বেগ যদি আমরা ভি এ বলি, আমরা টেকনিক দেখাইছিলাম তোমাদেরকে, মনে আছে এই বড় সূত্রটার টেকনিক কি ছিল? আমি আরেকটু টেকনিকটা তোমাদেরকে রিভাইজ করাই দিই। নিচে কি বলছিলাম? যে দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়েছে তাদের ভর, তাহলে একটা হলো এম এ, একটা হলো এম বি, এটা হলো সবসময় নিচে থাকবে। এবার উপরে কি বসবে? যে বস্তুর বেগ বের করতেছি তার ভর থেকে অপরজনের ভর বিয়োগ। তুমি এ বস্তুর বেগ বের করতেছো, এই জন্য এ বস্তুর ভর থেকে বি বস্তুর ভর বিয়োগ দিছো, ইনটু যে বস্তুর বেগ বের করতেছি তার আদিবেগ, তাহলে তার আদিবেগ। এই যে বুঝছি? এরপরে কি হবে? 2 এখানে প্লাস দিয়ে যে রাশিটা আছে মানে পরের অংশ, এখানে দুইটাই বসবে কি অপর রাশির, মানে যার বেগ বের করতেছো তার আর কোনো রাশি এখানে বসবে না, দুইটাই বসবে কার? অপরজনের। একটা হলো ভর, এই যে ভর দেখছো বি, তুমি এ বস্তু বের করতেছো এই জন্য ভর হয়েছে কার? বি। আরেকটা হচ্ছে কি আদিবেগ, এটাও কার বসবে? বি এর। অর্থাৎ পরের অংশটা প্লাস দিয়ে যে অংশটা থাকে ওটা হচ্ছে এর পুরাটাই উল্টা, যার বেগ এখানে বের করবা এখানে তার উল্টা রাশিগুলো বসবে। এ বস্তুর জন্য হইলে এখানে সব বসবে বি এর জন্য, এখানে যদি বি হইতো এখানে সব এ বস্তুর জন্য হইতো। আচ্ছা আমরা ভ্যালু বের করে ফেলি এবার। তাহলে ভর কত কত? একটা 500 গ্রাম, একটা 50 গ্রাম। এখানে আবার 5 মানে 500 আর 50 বসাই দিও না, 500 হইলে কত বসাবা? 0.5 কেজিতে বসাবা। আর এখানে 50 গ্রামকে কত বসাবো? 0.05 বসাবো, তাই না? 1000 দিয়ে ভাগ করে একেবারে বসাই দিছি আর কি, এম এ। তাহলে প্রথম বস্তুর ভর কত? 0.5, আর দ্বিতীয় বস্তুর ভর 0.05 ইন্টু প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে কত? 20, প্লাস দ্বিতীয় বস্তু 2 ইন্টু ওর ভর হচ্ছে কত? 0.05 ইন্টু নিচে লিখতেছি ইউবি 0, কারণ ও কি ছিল? স্থির অবস্থা ছিল না, আদিবেগ শূন্য না। এটা ইউ কখনকার ঘটনা? ইউ হচ্ছে সংঘর্ষের আগে আর বি হচ্ছে সংঘর্ষের পর, তাহলে ইউ সংঘর্ষের আগে স্থির ছিল, তাহলে 0। তাহলে এখন দেখো এই পুরো পার্টটা 0 হয়ে গেছে, কারণ 0 দিয়ে কিছুকে গুণ করলে তো পুরো পার্টে শূন্য হয়ে যাবে, তাই না? তাহলে এখন কত আসতেছে এখানে? 0.5 থেকে যদি আমরা -0.05 বিয়োগ দিই, 0.45 ইন্টু কত? 20 ডিভাইডেড বাই 0.5 প্লাস 0.05, কত আসছে? 16.36, 16.36। এই যে মিলে নাই, দেখছো? তাহলে বেগ বিনিময় করবে না, বেগ বিনিময় করবে না। অর্থাৎ এই বস্তুর বেগ আর এই বস্তুর বেগ কি হবে না? এই যে আমরা বলছিলাম কি বেগ বিনিময় করা মানে কি ছিল? এই যেটা ভি প্রথম বস্তুর বেগ, এটা কার মতো হয়ে যাবে? দ্বিতীয় বস্তুর মতো। তাহলে দ্বিতীয় বস্তু ছিল স্থির মানে 0, তাহলে ওরটা কি হয়ে যাওয়ার দরকার ছিল? 0 হয়ে যাওয়ার দরকার ছিল, বাট ওকে 0 হয়েছে? হয় নাই। এবার আসো দ্বিতীয় বস্তুর জন্য বের করি, সংঘর্ষের পর বি বস্তুর বেগ,
তাহলে সূত্রটা এবার আমি আর বলবো না, তোমরা নিজেরা নিজেরা লিখবা, ঠিক আছে? সূত্র লেখার টেকনিকটা বলে দিছি, অনেক বড় সূত্র তো অনেক সময় ভুল করে। তাহলে নিচে কি বসবে? বস্তু দুইটার ভরের যোগফল, এই যে বস্তু দুইটার ভরের যোগফল। এবার যার বেগ বের করতেছো তার ভরটা থেকে আরেকজনের ভর মাইনাস, এবার এম ভি মাইনাস কি বসবে? এম এ ইন্টু তার আদিবেগ ইন্টু ইউবি প্লাস 2 ইন্টু দোনোটা বসবে কার? অপরজনের। তাহলে এম এ ইউ কত? এই আর মান বসাও, নিচে কত বসবে? যে সেম এটাই বসবে 0.5 প্লাস 0. কত? 0.5। এম বি হচ্ছে কত? 0.05 মাইনাস এম এ হচ্ছে কত? 0.5। এরপর ইউবি কত? ওই যে বি বস্তু শূন্য ছিল, তাহলে এটা প্লাস শূন্য, এটা পুরোটাই যাবে একেবারে। তাহলে 2 ইন্টু এম এ কত? 0.5, আর ওর আদিবেগ কত ছিল? 20 ছিল। এই যে তাহলে এই পুরোটা জিরো হয়ে গেছে, এটা কারণ শূন্য দিয়ে গুণ করছো না, এই পুরোটা জিরো। তাহলে এখানে রাশিমালা আছে কোনটা? পরেরটা, এই যেটা। তাহলে 2 ইন্টু 0.5। ও স্যার, এখানে একটু কারেকশন, আমরা তো একটা বিষয় একটু ভুল করছি। ভুলটা হচ্ছে, আমি একটু বলে দিই, কনসেপ্ট পুরোটাই ঠিক আছে। এই যে আমরা 20 বসাচ্ছি বারবার, 20 কেন বসাচ্ছি? 20 এমএস ব্যাগে তো ধাক্কা দেয় নাই, মনে আছে? ধাক্কা দিছিল কত বেগে? 24.49 এমএস। আহা, আমরা এই জায়গায় ভুল করছি, এই যে এটা এত বেগে ধাক্কা দিছিল। 20 এমএস বেগ তো ওর আদি বেগ, বাট ও এই বেগে তো কি করে নাই, ধাক্কাটা দেয় নাই। ধাক্কাটা দিছে কততে? এই যে 20 হচ্ছে আদি বেগ, ধাক্কা দিছে কিন্তু এততে। তাহলে ওর জন্য এটা ইউ, প্রথম বস্তুর জন্য ইউ এ হবে কোনটা? এইটা। এটাকে তোমার আদি বেগ কনসিডার করতে হবে। এই যে আমরা এখানে 20 লিখছিলাম, এটা আসলে 20 হবে না, এটা আসলে কথা হবে না। অ্যান্সার যদিও কি হবে না, মানে অ্যান্সার একই রকম থাকবে উত্তর, বাট এখানে বসাইতে হবে কত? এই জায়গায় 24.49, ঠিক আছে? এই জায়গায় একটু কারেকশন হবে, এটা 24.49 হবে। তাহলে আমি একটু ঠিক করে দিই, এটা 0.5 মাইনাস 0.05 ইন্টু 24.49 ডিভাইডেড বাই 0.5 প্লাস 0.05, এটা আসবে হচ্ছে 20.03। এই জায়গায় রেজাল্ট আসবে কত? 20.03, 20.03। এই যে দেখছো, এটা ভুল হয়েছে। তো অনেক স্টুডেন্ট কিন্তু এটা এরকম ভুল করে ফেলবে হঠাৎ করে, যে ওই যে দেখবে যে মানে এত বেগে গিয়ে ধাক্কা দিচ্ছে, বাট ত্বরণ আছে তো, এই যে দেখছো পেঁচাইতে পারে এরকম। ত্বরণ দিলে কিন্তু মনে রাখতে হবে এই বেগে ধাক্কা দিবে না, বেগের মানটা আরো বাড়বে এবং বেশি বেগে গিয়ে ধাক্কা দিবে। যে আমরা বের করছিলাম 1 নম্বরে কত বেগে ধাক্কা দিবে, এটা বের করছি। তাহলে এটা হলো আমাদের প্রথম অংশ। একইভাবে আমাদের এখানে ওই যে 20 হবে না, এটা হবে কত? 24.49। এটা হবে কত? 24.49, দেখা যাচ্ছে আশা করি 24.49। তাহলে এবার আসো আমরা ক্যালকুলেশন করি এটা। এই প্রথম পার্টটা তো জিরো হয়ে গেছে, তো 2 ইন্টু 0.5 ইন্টু 24.49 ডিভাইডেড বাই 0.5 প্লাস 0.05। আচ্ছা, এটা আসো কত? 44.52, 44.52। এই দেখো, এখানে কোনোটাই কি হয় নাই, মানে বেগের বিনিময় হয় নাই। আমরা বলছিলাম কি বেগ বিনিময় কিরকম হবে? প্রথম বস্তুর বেগটা কার কাছে চলে যাবে? দ্বিতীয় বস্তুর কাছে। প্রথম বস্তুর বেগ ছিল কত? 24.49, এটা চলে আসার কথা এই জায়গায়। তো ওর বেগ তো তত হয়নি, যে দেখো বিনিময় করছে না, ভিন্ন একটা বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে এটাকে বিনিময় বলা যাবে না। বিনিময় মানে সেম থাকতে হবে, এ বস্তুর বেগটা বি বস্তুর কাছে আসতে হবে, আসে নাই। আবার বি বস্তুর বেগটা কোথায় যেতে হবে? এ বস্তুর কাছে। তো বি বস্তুর বেগ ছিল কত? 0, ওই যে স্থির। তাহলে এ বস্তুর বেগ কত হওয়ার কথা? 0 হওয়ার কথা, কিন্তু 0 হয় নাই। তাহলে আমরা এখানে ডিসিশন কি দিব? বস্তুদ্বয় বেগ বিনিময় করবে না, বস্তুদ্বয় কি করবে না? বেগ বিনিময় করবে না। বুঝতে পারছি? আবার একটু মনে করাই দিই এই পার্টটা। এখানে সংঘর্ষের ক্ষেত্রে দেখো 20 কিন্তু কি না, আদি বেগ না, অর্থাৎ ধাক্কার বেগ কত নয়? 20 নয়। এটা হলো তার যাত্রা করছে 20 দিয়ে, বাট ধাক্কা দিবে কত দিয়ে? 24.49 ms। কারণ এই যে ত্বরণ কাজ করছে, যে এই ত্বরণে সামান্য কিছু, যে 50 মিটার দূরে যাইতে যাইতে তার বেগটা সামান্য পরিমাণে বাড়বে। যদি ত্বরণ না থাকতো তাহলে আদি বেগ এটাই থাকতো, 20 দিয়ে করতা। কিন্তু ত্বরণ থাকার কারণে ওই যে আমরা আলাদা করে আদিবেগ বের করছিলাম, ধাক্কার বেগটা এখানে ওইটা দিয়ে ধাক্কা দিবে। এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা ভুল করা যাবে না এই জায়গায়, এটা কনফিউজিং এরকম থাকলে। এবার 3 নাম্বারটা, আশা করি 3 নাম্বারটা আমার আর করাই দিতে হবে না, তোমরা এটা নিজেরা করতে পারবা। এবার কি বলছে? ভরবেগের নীতি সমর্থন করে কিনা। এটা অলরেডি আমরা করছি না? ভরবেগের নীতি কি করব? সংঘর্ষের আগে একবার চেক করব, সংঘর্ষের পর একবার চেক করব। তো সংঘর্ষের আগে কেমনে চেক করা, আমি জাস্ট একটু রিভিউ করে দিই। 3 নাম্বার, সংঘর্ষের আগে সংঘর্ষের আগে কি হবে? m1 u1 প্লাস m2 u2। তাহলে m1 কত?
ওই যে 0.5 u1 কত, আবার কি 20 বসাবো? না 20 বসাবো না, কত বসাবো? ওই যে ধাক্কা দিছে কত বেগে, ক নাম্বার মানে 1 নম্বরে বের করছো 24.49 প্লাস m2 কত 0.05, কিন্তু অতি স্থির অবস্থায় আছে, তাহলে এখানে শূন্য, তাহলে এখানে শুধু মান বসবে কোনটা, এই যে প্রথমটা 0.05 সরি 0.5 ইন্টু 24.49, 12.24 12.245, এটা হলো প্রথম অংশের ভরবেগের পরিবর্তন। এই এটা P1 দিতে পারে, এটা হলো সংঘর্ষের আগে। এবার কি লিখবা, সংঘর্ষের পরে, এবার লিখবা সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের পরে কত হবে, P2। এটা কিভাবে করব, M1 V1 প্লাস M2 V2, তাহলে M1 কত 0.5 ইন্টু V1 কত পাইছিলাম, ওই যে আমরা বের করছি না একটু আগে, বেগ বিনিময় করবে কিনা, ওইখানে কিন্তু V1 V2 মানে VA BB বের করছো, ওটা বসাবা। আমি তো ভ্যালু মুছে দিছি, আমার এক্স্যাক্টলি মনে নাই কত, এখানে বোধহয় 44 দশমিক সামথিং আসছে লিটারটা, 0.05, এখানে কত আসবে 44 দশমিক সামথিং এটা ছিল, আর এখানে বোধহয় এটা কত 20 দশমিক সামথিং ছিল। তোমাদের কাছে উত্তর আছে, তোমরা একটু বসায় করবা। এখানে একটা রেজাল্ট আসবে, এখন এখানে একটা কি আসবে, রেজাল্ট। তাহলে এই রেজাল্টটা যদি এই রেজাল্টের সাথে মিলে যায়, অর্থাৎ এখানে P2 এই ভ্যালুটা, P2 এর ভ্যালুটা যদি P1 এর ভ্যালুর সাথে মিলে যায়, তাহলে ভরবেগ সংরক্ষিত হয়েছে, আর না হলে ভরবেগ সংরক্ষিত হয় নাই। বা এই যে সূত্র সমর্থন করে কিনা, মানে ওই যে সেম কথাটাই, ভরবেগ সংরক্ষিত হইলে সূত্র সমর্থন করে, আর সংরক্ষিত না হলে সূত্র সমর্থন করে না। এই হচ্ছে উত্তর। অর্থাৎ এই যে লাস্ট পার্টটা আমি আর করাই নাই, তোমরা জাস্ট মানে ভ্যালুগুলো বসাই অ্যান্সারটা বের করে জাস্ট চেক করে দেখবা সূত্র সমর্থন করে কিনা। তো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 3 প্রথম টাইপ যেটা, হ্যাঁ প্রথম লেকচারের মধ্যে। প্রথম লেকচারটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করে ফেলছিলাম, অর্থাৎ বেশি লেন্দি হয়ে যাচ্ছে, যার কারণে আসলে 3টা সিকিউ একটু টাইম নিয়ে বুঝাতে গেলে সময়ের দরকার। তো একটা লেকচারে যদি আমরা করতে যাই, এটা দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে দুইটা লেকচারে ভাগ করে দিছি। অর্থাৎ প্রথম লেকচার যেখানে তোমার সিকিউ 1টা আলোচনা করা হয়েছে, আর সেকেন্ড লেকচার যেখানে সিকিউ 2 এবং কি সিকিউ 3। সেকেন্ড লেকচারটা মানে লেকচার পার্ট দুইটা হবে আর কি, লেকচার 1-এর পার্ট হচ্ছে 1 আর পার্ট 2, আমরা এটা পার্ট 2 করলাম এখন এটা। তাহলে আশা করি বুঝছি। এখন তোমাকে যে আমি শুরুতে যে কথাটা বলছিলাম, মানে মোটামুটি যদি তুমি এইখানে যে প্রশ্নগুলো আছে, এই 3টা উদ্দীপক সহকারে যদি এই প্রশ্নের অ্যান্সারগুলো ফার্স্ট টু লাস্ট বুঝে বুঝে নিজে নিজে করতে পারো, বিশেষ করে প্রথম সিকিউটা করতে পারলে, তোমার এই ভরবেগের সম্পর্কিত যত প্রশ্ন বোর্ডে আজ পর্যন্ত আসছে, এগুলোতে আর খুব বেশি কি তোমার সমস্যা থাকবে না। মোটামুটি তুমি ক্র্যাক করতে পারবো ওদের কোয়েশ্চেনগুলো। ওরা তোমাকে যখন প্রশ্ন করবে এইখান থেকেই এগুলাকে হয়তো একটু ঘুরাই পেঁচাই দিবে, একটু কথাগুলো চেঞ্জ করে দিবে। ওই যে দেখছি না, এই যে দেখো বেগ বিনিময় করবে কিনা, এই উত্তরটা কিন্তু অলরেডি এখানে ছিল, আমরা ওই যে সূত্র দিয়ে বের করছি না, বড় সূত্রটা দিয়ে, ওইটাকে এখানে কি বলছে, বেগ বিনিময় করার কথা বলছে। তো কথাটা হয়তো এরকম একটু চেঞ্জ করে দিবে, বাট তুমি কোনো না কোনোভাবে করছো। তো অনেক স্টুডেন্ট এই যে কথা যখন চেঞ্জ করে দেয় বা একটু ভিন্নভাবে যখন উদ্দীপকটা আসে, একটু মানে দেখে নার্ভাস হয়ে যায়, হতাশ হয়ে যায়। আমার কথা হচ্ছে, তুমি যখন প্র্যাকটিস করবা, তুমি এই জিনিসটা এইভাবে চিন্তা করবা যে তুমি যেটা পড়তেছো হুবহু তোমার পরীক্ষায় উঠে আসবে না। তুমি প্রথমে তোমার ব্রেন থেকে এটা আউট করবা যে আমি যা পড়তেছি হুবহু এক্স্যাক্টলি একদম লেটার টু লেটার ওরকম আসবে না। এটা সিকিউ সৃজনশীল ব্যবস্থা, তো বিষয়টা আসলে এরকম না। সৃজনশীল ব্যবস্থা কি, তোমাকে যা পড়ানো হবে ওইটার আলোকে, ওইটার সাথে মিল রেখে আরেকটা প্রশ্ন তোমাকে করবে, মানে ভিন্ন প্রশ্ন না। তবে আমাদের সিস্টেমগুলো আসলে এরকম হয়ে গেছে যে ওই যে বলে না যে কি বলে, স্কুলে পড়াইছে হচ্ছে 2+2, এরকম বলে অনেক সময় যে স্কুলে পড়াইছে স্যার আমাদেরকে 2+2, এই যে 2+2 কত 4, কিন্তু পরীক্ষা দিছে কত, এই যে ধরো এটা পরীক্ষা দিছে এরকম, এটার সাথে আবার কি ভাগ এত, এরকম এরকম টাইপের প্রশ্ন। তো ঘটনা হয়ে গেছে এই জন্য বাচ্চাদের আসলে হতাশা বেশি কাজ করে, যে পড়া একরকম আসে একরকম। তবে আমি তোমাকে এতটুকু বলি, বোর্ড স্কুল কোয়েশ্চেনগুলোতে তোমার এই ধরনের পরিস্থিতি হয়েছিল, বাট বোর্ড কোয়েশ্চেন আশা করি খুব বেশি ঝামেলা করবে না। বোর্ড কোয়েশ্চেন যেহেতু ওভারঅল সবার জন্য চিন্তা করে, ঠিক আছে, তো ওই জায়গায় আসলে এগুলো এই ধরনের ঝামেলাগুলো করার সম্ভাবনা কম। স্কুল কোয়েশ্চেনগুলোতে এগুলো একটু বেশি করে, মানে পড়া একরকম করে একরকম, এটাতে টিচারদের অনেক রকমের মানে স্বার্থ কাজ করে, জিম্মি করে রাখা, যেহেতু স্কুলের বাচ্চা ওনার কাছে টিউশন পড়তে হবে, প্রাইভেট পড়তে হবে, জিম্মি করে রাখার জন্য এরকম ভয় টয় দেখাই, মানে পোলাপাইন যেন না পারে এমন করে কোয়েশ্চেন ভয় লাগাই দেয় এরকম, যার কারণে ভীতি কাজ করে আর কি। সো এগুলো এখন তোমাদের আর দেখার দরকার নেই, কারণ তোমাদের স্কুলের কোয়েশ্চেন মানে সলভ করতে যাচ্ছ না, তোমরা বোর্ড এক্সামে বসতে যাচ্ছ। সো তোমাদেরকে এতটুকু কনফিডেন্স রাখতে হবে যে এতদিন মিলে এই একটা বছর মিলে আমি যা পড়ছি আমার প্রশ্ন ইনশাল্লাহ সেখান থেকে আসবে। এটুকু আত্মবিশ্বাস রেখে যেভাবে করে তোমাদেরকে বলতেছি, জাস্ট চেষ্টা করবা ওই কথাগুলো একটু শুনে বুঝে নিজের একটু কি সুন্দর মতো সলভ করার। এতটুকু করতে পারলে
মোটামুটি আমি তোমাকে এতটুকু আশ্বাস তোমাকে আমি দিতে পারি, তুমি এতটুকু ভরসা রাখতে পারো যে তুমি মোটামুটি তুমি কমন পাবা বা তুমি করে আসতে পারবা অ্যান্সার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই থাকবে। পরবর্তী আমরা এটা দ্রুত লেকচারগুলো আপলোড করব, তোমরা এর মধ্যেই এগুলো যেভাবে বলছি সুন্দর করে শেষ করে ফেলবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।